ওয়েলকাম টু সিজন একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে WBPSC মিসলেনিয়াস 2024, এটা 2024 নয় 2023-এ নোটিফিকেশানটা বেরিয়েছিল। আপকামিং তোমার 15 সেপ্টেম্বর সম্ভবত পরীক্ষাটা হবে প্রিলিমসে তোমরা জানো টোটাল হচ্ছে কি 100 কোশ্চেন থাকবে, 1.5 ঘন্টা টাইম, সেখানে 25 কোশ্চেন থাকবে ম্যাথস থেকে। ঠিক আছে, সেই 25 কোশ্চেন কোন লেভেলে হতে পারে বা আপকামিং পিএসসির যে ট্রেন্ড কীরকম টাইপের কোশ্চেন হচ্ছে সেই রকম নিয়েই কিন্তু আমি 25 কোশ্চেন নিয়ে এসেছি একটা প্র্যাকটিস সেট। অলরেডি আমি মিসলেনিয়াসে তোমাদের দেখো এটা প্র্যাকটিস সেট নাম্বার 12, তাহলে 11টা প্র্যাকটিস সেট করিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই ওই প্র্যাকটিস সেটগুলো আগে সলভ করে নেবে। ঠিক আছে, দেখো আমি প্র্যাকটিস সেটে আমি পরপর সলভ করিয়ে যাই। তোমরা কিভাবে করবে, আগে কোশ্চেন পজ করবে, নিজে সলভ করবে, তারপর আমার অ্যান্সারটা দেখবে। টাইম নিয়ে কিন্তু ভিডিওগুলো দেখো। ঠিক আছে, তোমার যখন ফ্রি টাইম হবে, তোমার অনেক ঘন্টা দেড়েক টাইম পাবে, তখন এইসব ভিডিওগুলো নিয়ে কিন্তু বসো। ঠিক আছে, শুধু এখন একটু দেখছি, টাইম পাস করছি, একটু দেখে নিই, একটু দেখলাম, তারপরে ঠিক আছে পরে দেখবো, সেভ ফর লেটার ইত্যাদি ইত্যাদি করে রেখে দিলে বা ডাউনলোড করে রেখে দিলে, এরকমভাবে করো না কিন্তু। ঠিক আছে, তাহলে কিন্তু আসল প্রিপারেশান হবে না। সেই জন্য আমি বলবো, যখন ভিডিওটা দেখছো মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, তুমি তোমার যখন সময় হবে তখন এসে ভিডিওটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত খাতা পেন নিয়ে বসো। কিছু আমি দেখবে শর্ট ট্রিক বলছি বা কিছু জিনিস বলছি, সেগুলো তোমার দরকার হলে টুকে নাও। ঠিক আছে, এইগুলো সেইভাবে কিন্তু ক্লাসগুলো করো, তাহলে দেখবে আসল উপকার হবে। ওকে, আর বেশি কথা বলবো না। দেখো, তোমার আর একটা কথা বলি, কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান যেহেতু নিচ্ছ, অনেকে দেখবে ইদানিং যা পশ্চিমবঙ্গের অবস্থা বা হচ্ছে গিয়ে অল ইন্ডিয়া বেসিসেও খুব একটা যে তা নয়, পরীক্ষা যারা কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দিচ্ছে তারা হয়তো অনেকে হতাশ হয়ে পড়ছো। আমি বলবো হতাশ হওয়ার কোনো কারণ নেই। তোমাকে দেখো চান্স আসবে, আর সেই চান্সটাই তোমাকে কাজে লাগাতে হবে। সেই মেন্টালিটি নিয়ে কিন্তু পড়াশোনা করো। ঠিক আছে, সেই চান্সটা চলে গেলে কিন্তু আবার চান্স আসতে আবার অনেক সময় চলে যাবে। সেই জন্য চান্স তোমাকে কাজে লাগাতে হবে, সেইভাবে প্রিপারেশান নাও। ওকে, অ্যাটলিস্ট তোমাকে যে কোনো এক্সামে অ্যাটলিস্ট 70% অ্যাবাভ স্কোর করতে হবে, তবে গিয়ে তুমি কম্পিটিশানের মধ্যে আসতে পারবে, আদারওয়াইজ নট কিন্তু। ঠিক আছে, সেই জন্য বলবো সিরিয়াসলি প্রিপারেশান নাও। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছি, কোনো সংখ্যার 1/4 অংশ ওই সংখ্যার 1/3 অংশের সাথে যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা ওই সংখ্যার 1/2 অংশ থেকে 15 অধিক সংখ্যাটি হলো। দেখো, আমি দেখেই অ্যান্সার বলছি, অপশান সি হবে। এবার কি করে? ঠিক আছে, দেখো এর শর্ট ট্রিক নিয়মটা হচ্ছে গিয়ে, দেখো তোমরা কি করো, প্রথমে ধরো সংখ্যাটা এক্স ধরবো না, এক্স ধরলে হবে না, অনেক ফ্র্যাকশন চলে আসবে, ক্যালকুলেশন করতে অনেক সময় চলে যাবে। তার থেকে বরং নিচে দেখো যে ফ্র্যাকশানগুলো দেওয়া আছে, এটা এখানে নিচে 4, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, তাহলে 4, 3, 2 এদের এলসিএম কত? 12। ঠিক আছে, তাহলে 12, তাহলে যে সংখ্যাটা, এই যে বলেছে না সংখ্যাটা, তাহলে যে সংখ্যাটা হবে সেটা অবভিয়াসলি 12-এর মাল্টিপল হবে। ঠিক আছে, 12-এর মাল্টিপল হবে। দেখো 12-এর মাল্টিপল, দেখো প্রথম সংখ্যাটা হবে কি? হ্যাঁ, প্রথম সংখ্যাটা 12-এর মাল্টিপল হবে না, মানে কি 12-এর মধ্যে দেখো আবার তোমার 3 আছে, 3 দিয়ে ডিভিজিবল হতে হবে, তাহলে এইটাও হবে না, এইটাও হবে না, এইটা হবে না, একটা মাত্র পড়ে আছে অপশান সি, বা সেটাই অ্যান্সার। এবারে আরও শিওর আমি এটা ডিটেলস করিয়ে দেখাচ্ছি। দেখো, তাহলে সংখ্যাটা আমরা ধরে নিলাম 12x। ঠিক আছে, তাহলে বলি যে কোনো সংখ্যার 1/4, আচ্ছা 12x ধরে নিলাম, বলেছে কোনো সংখ্যার 1/4 অংশ, মানে এই 12x-এর 1/4 অংশ মানে কত? 3x। ঠিক আছে, দেখো এইখানে অ্যান্সার হয়ে গেছে, তারপরে আমি এটা যে শিওর হচ্ছে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। এটা তোমাকে পরীক্ষা হলে করার দরকার নেই বা ভাবার দরকার নেই। হ্যাঁ, জাস্ট আমি তোমার কনফার্মেশনের জন্য দেখাচ্ছি। দেখো 3x আর কোনো সংখ্যার 1/4 অংশ ওই সংখ্যার 1/3 অংশের সাথে যোগ করলে, 1/3 অংশ মানে হচ্ছে গিয়ে 4x, যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা ওই সংখ্যার 1/2 অংশ। তাহলে এই সংখ্যার 1/2 অংশ কত? 6x থেকে 15 অধিক, তাহলে 6x + 15। ওকে, তাহলে আলটিমেটলি দেখো 4 3 7x 7x আর ওইদিকে 6x আছে, তাহলে এক্সের ভ্যালু তোমাকে কত পাচ্ছ না হচ্ছে কি 15। ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যাটা কত? 12x, তাহলে 12 × 15 মানে হচ্ছে কি 15 2 30 0, 15 1 15, 16 17 18, 180। তাহলে হলো অ্যান্সার অপশান সি। ওকে, তাহলে আমাদের কি হলো, যখনই এইরকম টাইপের দেবে সংখ্যাটা কিভাবে ধরবে বা হচ্ছে গিয়ে কী হবে, হ্যাঁ না
এই যে ফ্র্যাকশানগুলোর যে হরগুলো থাকবে তাদের এলসিএম করবে, সেটারই মাল্টিপল হবে সংখ্যাটা। ওকে, তাহলে এখানে একমাত্র অপশান সি, ওটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কী বলেছে? বলেছে রাজু দুটি ক্যালকুলেটর প্রতিটি 1500 টাকায় বিক্রি করে, প্রতিটি দুটো 1500 মানে টোটাল 3000 টাকায় বিক্রি করেছে। বলছে সে একটিতে 25% লাভ আর অন্যটিতে 25% ক্ষতি হয়, তাহলে তার লাভ ক্ষতির পরিমাণ কত? দেখো এই টাইপের কোশ্চেনগুলো অনেক সময় যে তার মোটের উপর কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়, তখন আমরা কি করি না x²/100% ক্ষতি এরকম বলে দিই। কারণ কি একটাতে x% যদি ফর্মুলা আছে, এটা তোমরা জানো যারা আমার রেগুলার ক্লাস করো, x% যদি একটাতে লাভ হয় আর অপরটায় যদি x% ক্ষতি হয়, x% ক্ষতি হয়, তাহলে মোটের উপর কি হয় না ক্ষতি হয়, কত পার্সেন্ট ক্ষতি হয় না x²/100% ক্ষতি হয়। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ফর্মুলা। এবার দেখো এখানে তাহলে আমাদের অ্যাকচুয়ালি 25 আর 25 মানে 6.25% ক্ষতি হচ্ছে। এবার 6.25 মানে হচ্ছে কি 6.14% হচ্ছে ক্ষতি। এবার এই 6.14কে তুমি ফ্র্যাকশন মেথডে যদি ভাবো, ফ্র্যাকশনাল ভ্যালু কত, যারা আমার পার্সেন্টেজ ক্লাস দেখোনি তারা এটা দেখে নিও, কিন্তু সেখানে 6.14% ফ্র্যাকশনাল ভ্যালু করে কিভাবে সলভ করে পার্সেন্টেজের অঙ্কগুলো করা হয় সেগুলো আমি দেখিয়েছি। ওকে, তাহলে এইটা 6.14% মানে হচ্ছে গিয়ে 1/16। ঠিক আছে, 1/16 হচ্ছে গিয়ে তোমার এর ফ্র্যাকশনাল ভ্যালু। এবার মনে রাখবে সবসময়, হ্যাঁ, এই নিচেরটা হচ্ছে অরিজিনাল ভ্যালু, তাহলে হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে তার হচ্ছে 16 ইউনিট হচ্ছে, যদি একটা জিনিসের দাম যদি 16 ইউনিট হয় তাহলে তার কত ক্ষতি হবে না হচ্ছে গিয়ে 1 ক্ষতি হবে। তাহলে এইখানে দেখো তোমার টোটাল হচ্ছে গিয়ে তার মানে বিক্রয় মূল্য কত হবে, দুটোতে একটা 1500 একটা 1500 মানে টোটাল 3000 টাকা। তাহলে তার হচ্ছে গিয়ে এই 16 - 1 মানে 15, তাহলে সেই 15 ইউনিটটাই হচ্ছে তার বিক্রয় মূল্য। তাহলে সেই বিক্রয় মূল্যের ভ্যালু হচ্ছে 15 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 3000 টাকা। ওকে, 3000 টাকা। এবার দেখো মোটের উপর তার এই যে উপরে এইটা হচ্ছে গিয়ে ক্ষতি হয়েছে 1 ইউনিট, তাহলে 15 ইউনিট যদি হচ্ছে 3000 হয় তাহলে হচ্ছে গিয়ে 1 ইউনিট ইকুয়াল টু কত, মানে হচ্ছে গিয়ে 200। ঠিক আছে, তাহলে হচ্ছে কি তাহলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত, 200, মানে অপশান বি অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 3। কি বলেছে? 1 একক দশক শতক হাজার অযুত লক্ষ। ঠিক আছে, 1 লাখের যাই হোক এর নিকটবর্তী কোন সংখ্যা 2, 3, 4, 5, 6 এবং 7 দিয়ে বিভাজ্য সেটি হলো। দেখো কোশ্চেনটা হচ্ছে এলসিএম এইচসিএফ চ্যাপ্টারের অঙ্ক। তোমরা যারা আমার এলসিএম এইচসিএফ চ্যাপ্টারের ভিডিওগুলো দেখোনি, এই সুবীর দাস ম্যাথ বই, ওনার বই থেকে যে আমি ক্লাসগুলো করিয়েছি এলসিএম এইচসিএফ পার্সেন্টেজ, এইগুলো কিন্তু আগে দেখে নেবে। ঠিক আছে, সময় করে দেখবে, সেখানে আমি খুব কম মানে সময়ের মধ্যে কি করে এলসিএম এইচসিএফ এর অঙ্কগুলো সলভ করা যায় সেটা শিখিয়েছি। দেখো এখানেও আমি শেখাচ্ছি। বলছে নিকটবর্তী যে সংখ্যাটি এত এর দ্বারা বিভাজ্য সেটি হলো। দেখো প্রথমে আমাদের কি যে সংখ্যাটা হবে সেটা অবভিয়াসলি 2, 3, 4, 5, 6, 7 দ্বারা ডিভিজিবল হতে হবে। এবার দেখো এখানে 4 আছে, 4 দ্বারা ডিভিজিবল সংখ্যা আমরা কি করে বুঝি, লাস্ট দুটো ডিজিট যদি 4 দ্বারা ডিভিজিবল হয় তাহলে সেটা 4 দ্বারা ডিভিজিবল। দেখো 30 কি 4 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে এই সংখ্যাটা অ্যান্সার হতে পারে না, অপশান এ এলিমিনেট হয়ে গেল। সিমিলারলি দেখো এখানে 10 আছে, তাহলে এইটাও হতে পারে না অ্যান্সার। পড়ে থাকলো দেখো এখানে 20 আর 60, এই দুটো 4 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার কোনটা হবে, এবার দেখো এখানে তোমার কি আছে 7 আছে। ঠিক আছে, তাহলে 7 দিয়ে যে কোনো একটা ভাগ করো, যে কোনো একটাকে, যদি ওটা ভাগ চলে যায় ওটাই অ্যান্সার, আদারওয়াইজ অপরটা অ্যান্সার। ব্যাস, প্রথমটা দেখো 7 দিয়ে ভাগ যায় কিনা, 7 দিয়ে ভাগ যায় কিনা দেখো, 7 দেখে 7, 7 একে 7, 3 0, 7 4 28, 29 30, 2 0, 7 2 14, 6 2 62, 27 56, তাহলে হচ্ছে গিয়ে তোমার 56 থাকছে কত, 4 5 6, আবার 60, 7 দিয়ে যাচ্ছে না, তাহলে অপশান সি অ্যান্সার হতে পারে না। পড়ে থাকলে একটা অবভিয়াসলি এটা অ্যান্সার হতেই হবে, নাহলে কোশ্চেনটাই ভুল। ওকে, তাহলে অপশান ডি অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 4। কি বলেছে, একজন কৃষক তার 35 বিঘা জমিতে 4:3 অনুপাতে ধান ও পাট চাষ করে। সে যদি প্রতি বিঘায় ধান ও পাট থেকে যথাক্রমে 2500 টাকা 2800 টাকা লাভ করে, তাহলে ধান ও পাট চাষ থেকে তার লাভের অনুপাত কত? দেখো টোটাল হচ্ছে গিয়ে তোমার জমি কত না 35 বিঘা, সেটা হচ্ছে 4:3তে, একটাতে ধান একটাতে হচ্ছে পাট, তাহলে হচ্ছে গিয়ে তোমার ধান
ধান আর পাট, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার ধান হচ্ছে গিয়ে তোমার প্যাডি, আর হচ্ছে গিয়ে আর এটা হচ্ছে গিয়ে জুট হচ্ছে গিয়ে পাট, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এই 4 আর 3 টোটাল 7 ইউনিট, 7 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 35, তাহলে 1 ইউনিটে 7 5 35, তাহলে হচ্ছে গিয়ে তোমার 5 4 20 বিঘা হচ্ছে গিয়ে সে তোমার ধান চাষ করেছে, আর হচ্ছে গিয়ে থাকছে কত 5 3 15 বিঘা হচ্ছে গিয়ে সে পাট চাষ করেছে। এবার দেখো প্রতি বিঘায় ধান ও পাট থেকে তার এত, তাহলে এত ইন্টু এখানে দেখো দুটো শূন্য আছে, এখানেও শেষে দুটো শূন্য আছে, তাহলে এগুলো কাটাকাটি এমনিতেও হয়ে যাবে, ধরার দরকার নেই। তাহলে এইটা 25 গুণ করে দাও, ইস টু এর সঙ্গে 28 গুণ করে দাও, ব্যাস এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, 5 কাটো, 5 3 15, তারপরে হচ্ছে গিয়ে তোমার 5 4 20, ঠিক আছে। এইটা দেখো আমাদের এইটা করার কোনো দরকারই ছিল না, যেহেতু হ্যাঁ তোমার 5 দেখো কেটে আবার সেই 4:3 চলে এলো। তাহলে এখানে দেখো আর এরপরে আর কাটাকাটি হবে, এরপরে দেখো তোমার হ্যাঁ 4 কাটবে, 4 7 28, তাহলে আমাদের থাকছে 25:21, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 5 বলেছে একটি স্টিমার স্রোতের অনুকূলে 90 কিমি যে সময়ে যায়, স্রোতের প্রতিকূলে 60 কিমি সেই একই সময়ে যায়। যদি স্রোতের গতি 5 কিলোমিটার/ঘন্টা হয় তবে স্থির জলে স্টিমারের গতি হলো। আচ্ছা, তাহলে আমরা ধরে নিই স্রোতের অনুকূলে আর প্রতিকূলে, তার বলছে দুটোর ক্ষেত্রেই সময় সমান। 90 কিলোমিটার স্রোতের অনুকূলে গেছে। আমরা দেখো যদি স্থির জলে স্টিমারের গতিবেগ সাপোজ এক্স হয়, তাহলে স্রোতের অনুকূলে ডাউন স্ট্রিম রেট কত না হচ্ছে এক্স প্লাস 5 হবে, মানে স্টিমারের গতিবেগ স্থির জলে প্লাস হচ্ছে স্রোতের বেগ, আর আপ স্ট্রিম রেট কত হবে না এক্স মাইনাস 5। ওকে, এবার দেখো স্রোতের অনুকূলের টাইম কত লাগবে, তাহলে ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড হচ্ছে টাইম, তাহলে হচ্ছে গিয়ে 90 বাই হচ্ছে গিয়ে এক্স মাইনাস 5 এক্স প্লাস 5, এটা ডাউন স্ট্রিম টাইম হয়ে গেল, ইকুয়াল টু এটা সমান সমান কত হবে না বলছে 60 কিলোমিটার প্রতিকূলে গেছে, যা সময় লেগেছে একই টাইম, তাহলে 0/x মাইনাস 5, ব্যাস এই দুটো সিম্পলিফাই করো যা হবে সেটা অ্যান্সার। ওকে, এক্সের ভ্যালু যেটা বেরোবে, তাহলে 0 0 3 3 3 9 3 2 6, এবারে সব এক্সগুলো একদিকে ভাবো, তাহলে এইদিকে একদিকে হবে 3x আর একদিকে 2x, তাহলে আলটিমেটলি এক্স ইকুয়াল টু এইদিকে দেখো 5 2 10 হবে, আর এখানে -15, 10 আর 15 কত হচ্ছে তোমার হচ্ছে গিয়ে 15, আর এইদিকে হচ্ছে গিয়ে 5 2 10, মানে হচ্ছে গিয়ে 25, সরি হ্যাঁ 25, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে এক্সটা হচ্ছে গিয়ে স্টিমারের গতি ছিল স্থির জলে, তাহলে 25 কিলোমিটার/ঘন্টা, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, একটি গির্জার 3টি ঘন্টা একসাথে বাজে, তারপর তারা এত সেকেন্ড এবং এত সেকেন্ড পর বাজে, তাহলে ওই 3টি ঘন্টা ন্যূনতম যে সময় পর আবার একসাথে বাজবে সেইটা কত। জাস্ট কিছুই নেই, এটা আমরা জাস্ট এদের এলসিএম বের করব, ঠিক আছে। তাহলে প্রথমটাকে আমরা পূর্ণ ভাঙালে কত হবে, 3 3 9 10 3, তারপরেরটা হচ্ছে গিয়ে তোমার 2 2 4 5 2, আর একটা হচ্ছে গিয়ে 3 2 5 3, ব্যাস এদের এলসিএম বের করা যা হবে সেটাই অ্যান্সার। ওকে, এবার হচ্ছে ফ্র্যাকশানের এলসিএমের ফর্মুলা কি, তোমার লবগুলোর এলসিএম বাই হচ্ছে হরগুলোর এইচসিএফ। লবগুলোর এলসিএম কত হবে দেখো 10 5 5, তাহলে 10 হবে গিয়ে, আর নিচে হচ্ছে গিয়ে 3 2 3, এদের এইচসিএফ কত 1, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে 10 সেকেন্ড হচ্ছে গিয়ে অ্যান্সার হবে, তাহলে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7 কি বলেছে না, এক ব্যক্তি তার অর্থের 1/10 স্কুলে দান করে, বাকি অর্থের 1/6 এক গির্জাকে দেয়, এবং যত টাকা অবশিষ্ট থাকে তা তার 3 ছেলে মেয়েকে সমান ভাগে ভাগ করে দেয়। যদি প্রত্যেক সন্তান 50,000 টাকা করে পায় তাহলে তার অর্থের পরিমাণ কত। দেখো আমাদের শেষে একটা ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালু থেকে পুরো ইনিশিয়াল ভ্যালু আমরা যাব, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে প্রসেস। তাহলে শেষে আমার দেখো প্রত্যেক সন্তান হচ্ছে গিয়ে তোমার 50,000 টাকা করে পায়, তাহলে 3 ছেলে মেয়ে, ঠিক আছে, তাহলে 3 ছেলে মেয়ে অ্যাকচুয়ালি কত পায় না হচ্ছে গিয়ে তোমার 3 5 15, মানে 150 3টে 0, এত টাকা 3 ছেলে মেয়ে মিলে পায়। এবার এইটা কি দেখো
বলছে এক ব্যক্তি তার অর্থের 1/10 স্কুলে দান করেন। দেখো বাকি অর্থের 1/6 গির্জাকে দেয়, যত টাকা অবশিষ্ট থাকে তার, এই যে অবশিষ্ট এইরকম যদি থাকে তাহলে কিভাবে করবে? যখনই আমরা ব্যাকওয়ার্ডে মানে একেবারে ইনিশিয়ালে যাব, এই যে নিচে হরটা প্রথমে তুমি উপরে লিখবে, ঠিক আছে? হরটা তুমি প্রথমে 10টা উপরে লিখে দিলে, দেখো 1/10 তাহলে দিয়ে দিয়েছে, তাহলে 10-এর মধ্যে 1 ইউনিট দিয়ে দিয়েছে, তাহলে পড়েছিল কত ইউনিট? 9 ইউনিট, সেই জন্য নিচে 9। এবারে অনেক জায়গায় দেখবে এগুলো এত অংশ না বলে পার্সেন্টেজ বলে, যে এক ব্যক্তি তার অর্থের হচ্ছে গিয়ে 10% স্কুলে দান করেন, তারপরে হচ্ছে গিয়ে ধরো 25%, বাকি অর্থের 25% গির্জাকে দেয়। সেই রকম টাইপের কোশ্চেনের ক্ষেত্রেও সেম হবে, উপরে তুমি 100 লিখবে, নিচে হচ্ছে গিয়ে 10% দান করেছে, তাহলে 100 - 10 মানে নিচে 90, এইভাবে করবে আর কি। আচ্ছা, তাহলে এইটুকু হলো। তারপরে দেখো এখানে হচ্ছে 1/6, বাকি অর্থের 1/6, তাহলে উপরে হবে 6, নিচে হচ্ছে গিয়ে 6 থেকে 1 গেলে 5, তাহলে নিচে হচ্ছে 5। ওকে, তাহলে এখানে দেখো তুমি কাটাকাটি করো, হ্যাঁ 9 × 5 = 45 দিয়ে কাটতে পারো, বা হচ্ছে গিয়ে 3-এ কাটো, ঠিক আছে? 3 3-এ 9, আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে 3 × 5 = 15। তারপর হচ্ছে গিয়ে তোমার এই 5 কেটে এটা 1 হয়ে গেল, তারপরে এই 3 দিয়ে তুমি এখানে 2 করে দাও, 3 × 2 = 6, তাহলে অ্যাকচুয়ালি 2-এর পিঠে কিছু কতগুলো শূন্য হবে, তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার। ব্যাস, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছে একজন রসায়নবিদের কাছে 50% মানে 50% অ্যাসিড এবং 25% অ্যাসিডের দুটি দ্রবণ আছে। 10 লিটার 40% অ্যাসিড দ্রবণ তৈরি করতে দ্রবণ দুটি কত পরিমাণে লাগবে? ঠিক আছে, 10 লিটার 40% অ্যাসিড মানে 10 লিটারের অ্যাসিড, যেটা হচ্ছে গিয়ে তোমার 40% অ্যাসিড থাকবে, তৈরি করতে দুটি দ্রবণ কত লিটারের লাগবে? এবারে হচ্ছে গিয়ে দেখো আমরা এটা লিঙ্ক আপ মেথড অ্যাপ্লাই করে করব। প্রথমে হচ্ছে গিয়ে ফার্স্ট টাইপ, আর একটা হচ্ছে সেকেন্ড টাইপ। প্রথমটা হচ্ছে গিয়ে কততে 50% আছে তাতে অ্যাসিড, সেকেন্ডটায় আছে তোমার 25% অ্যাসিড আছে। মোটের উপর যেটা হবে নিউ মিক্সার, সেখানে হচ্ছে গিয়ে তোমার 40% থাকবে অ্যাসিড। তাহলে এবারে এটা লিঙ্ক আপ করো, মানে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করে, এইদিকে হবে 10 আর এইদিকে হচ্ছে গিয়ে কত তোমার হচ্ছে গিয়ে 15, ঠিক আছে? তাহলে ব্যাস এটাকে রেশিও করলে প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকারের তুমি অনুপাত পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা 3:2 দাঁড়াচ্ছে, 3 × 2 = 5 ইউনিট, তাহলে টোটাল 5 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 10 লিটার। তাহলে হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে তাহলে 1 ইউনিট কত না, 1 ইউনিট হচ্ছে গিয়ে 2 লিটার, তাহলে একটা হবে 6 আর একটা হবে গিয়ে 4, 6 আর 4 মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9। কি বলেছে? একটি ট্রেন 264 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 20 সেকেন্ডে অতিক্রম করে এবং রেল লাইনের ধারে একটি থামকে 8 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনের গতি হলো। আচ্ছা দেখো, একটা থামকে অতিক্রম করা মানে কি ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, ঠিক আছে? আর এই 264 মিটার দৈর্ঘ্যের একটি সেতু যখন অতিক্রম করছে তখন কি করছে? 264 মিটার সেতু প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে কত না 20 সেকেন্ডে। আচ্ছা, নিজের দৈর্ঘ্য অতিক্রম করে 8 সেকেন্ডে, তাহলে জাস্ট 264 মিটার দৈর্ঘ্য অতিক্রম করবে কত সঙ্গে? 12 সেকেন্ডে। তাহলে আমরা পাচ্ছি কি 264 মিটার যায় হচ্ছে 12 সেকেন্ডে। তাহলে আমাদের স্পিড দরকার, তাহলে ডিস্টেন্স বাই টাইম মানে হচ্ছে কি নিচে 12 হয়ে গেল, ঠিক আছে? তাহলে এইটাকে দেখো তো সব কিলোমিটার পার আওয়ারে আছে, এটা আমরা কি পাবো? মিটার পার সেকেন্ড। তাহলে একে আমরা 18/5 দিয়ে গুণ করে নেবো, ঠিক আছে? 18/5, এবার সিম্পলিফাই করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে হচ্ছে গিয়ে 12 দিয়ে এটা কাটবে, দেখো 12 × 2 = 24, তারপরে 12 × 2 = 24, 22, ঠিক আছে? তাহলে হচ্ছে কি আর একটা হচ্ছে কি যেটা হচ্ছে এখানে যেহেতু 22 দেখতেই পাচ্ছ, তাহলে 11-র মাল্টিপল হবে অ্যান্সারটা। 11 দিয়ে কোনটা ভাগ যায় দেখো, 11 দ্বারা ডিভিজিবিলিটি রুল কি? ইভেন প্লেস অড প্লেস ডিজিটগুলো সামের ডিফারেন্স যদি 11 দ্বারা ডিভিজিবল হয় বা 0 হয়, তাহলে সেটা হচ্ছে কি 11 দ্বারা ডিভিজিবল হবে। প্রথমটা দেখো 8 × 6 = 14, 14 - 3, হ্যাঁ এটা 11 দ্বারা ডিভিজিবল হবে। তারপরে দেখো 7 × 2 = 9 আর এটা 9, এটাও দেখো 11 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে আমাদের ওইটা খাটছে না। এবার এখানে আছে 18 মানে কি তার মধ্যে 9 আছে,
তাহলে যে সংখ্যাটা হবে সেটা 9 দ্বারা ডিভিজিবল হবে, মানে ডিজিটাল সাম 0 হতে হবে। তাহলে দেখি 6 3 9 গেল, এটা 8, এটা ডিজিটাল সাম 8 হচ্ছে, তাহলে এইটা অ্যান্সার হতে পারে না। তারপরে দেখো 7 2 9 9, এইটা ডিজিটাল সাম 0 হচ্ছে, এইটা হতে পারে অ্যান্সার। 6 4 10, এইটা ডিজিটাল সাম 1 হচ্ছে, তাহলে এইটা অ্যান্সার হবে না। 8 2 10 7 17, 7 1 8, এইটা ডিজিটাল সামও 8 হচ্ছে, তাহলে এইটাও অ্যান্সার হবে না। তাহলে পড়ে থাকলো একটা, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, নাহলে তোমরা গুণ করে 5 দিয়ে ভাগ করবে। ওকে, আমরা বড় বড় গুণ ভাগগুলো কিভাবে সলভ করব না, ডিজিটাল সাম মেথড বা হচ্ছে কি এই যে ডিভিজিবিলিটি রুল, এইগুলো অ্যাপ্লাই করে। না হলে পরীক্ষা হলে বসে বসে ভাগ করতে গেলে কিন্তু ভোর হয়ে যাবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। কি বলেছে দেখো, বলেছে 6412 এর সাথে যে ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে সেটি হলো। দেখো আমরা এই যে 64 মানে 64-র পরে যদি দুটো শূন্য ভাবো, 6400, এটা মানে কার স্কোয়ার? 80 স্কোয়ার। 80 স্কোয়ার করলে এইটা হয়, ঠিক আছে। তাহলে এর পরের সংখ্যাটা দেখো, এটা কি 6400 জাস্ট প্লাস 12 হয়েছে, মানে কি এর পরের সংখ্যাটা যেটা হবে 81 স্কোয়ার, ঠিক আছে। তাহলে 81 স্কোয়ার যদি তুমি বের করতে পারো, তাহলে সেটা থেকে এই 6412 এটা বাদ দিলে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, 81 স্কোয়ার মানে শেষে ইউনিট ডিজিট তোমার 1 হবে, ঠিক আছে। তাহলে আমরা আর এইটা হচ্ছে গিয়ে তোমার 6412, তাহলে এইখানে দেখো তোমার কত আছে, 11 হবে, 11 থেকে 2 গেলে 9, ইউনিট ডিজিট 9 হবে, কিন্তু তিনটেরই ইউনিট ডিজিট 9 আছে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে অপশান থেকে এলিমিনেট করে পাচ্ছি না। তাহলে আমাদের কি করতে হবে, মানে বেসিক ওয়েতেই করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। এইভাবে কিভাবে করে না, হচ্ছে কি শেষ দিক থেকে জোড়ায় জোড়ায় নিয়ে বর্গমূল করে, ঠিক আছে। তাহলে 8-এ গেলে 28 64, ঠিক আছে। তারপরে এখানে 8-এর ডবল হচ্ছে গিয়ে তোমার কত বসে, 16 বসে। এখানে দেখো তোমার নেমেছে কত, 12, ঠিক আছে। তাহলে বড় জোর 1-এ যাবে, ঠিক আছে। তাহলে এখানে 1 হলো, তাহলে এখানে 161 হলো। তাহলে এই 161 থেকে 12 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে কি 11 থেকে 2 গেলে 9, আর এখানে হচ্ছে গিয়ে তোমার কত, 1 চলে গেছে, মানে হচ্ছে গিয়ে 5 থেকে 1 গেলে 4, তাহলে 149 হবে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, দেখো সবসময় যে শর্ট ট্রিক বা অপশান এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করব মানে হবে এরকম কোনো কথা নেই। সেই জন্য বেসিক্সটা তোমাকে জানতেই হবে। যদি তুমি বেসিক না জানো তাহলে এই অপশান এলিমিনেশন মেথড বলো, এ টু জেড কোনো কাজে আসবে না। সেই জন্য প্রথমে তোমার বেসিক ঠিক থাকতে হবে। মানে একটা ঘরের ভিত যদি না মজবুত হয়, যতই তুমি উপরে বড় বিল্ডিং তোলো না কেন, যতই সুন্দর করে তোলো না কেন, কোনো কাজের না, একটু ঝড়েই ভেঙে যাবে। একটু কঠিন কোশ্চেন এলেই ব্যাস। ওই জন্য বেসিকটা অবশ্যই জেনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 11। কি বলেছে দেখো, 1972 সালে একটি গ্রামের জনসংখ্যা 2000 ছিল। 1982 সালে পুরুষদের সংখ্যা 10% বৃদ্ধি পায় এবং মহিলাদের সংখ্যা 6% হ্রাস পায়। এটা খুব খারাপ জিনিস, হ্যাঁ। যদিও মোট জনসংখ্যা একই থাকে, তাহলে 1972 সালে পুরুষের সংখ্যা কত, ঠিক আছে। আচ্ছা দেখো তোমার এটা কত ছিল, তোমার 2000। এবারে দেখো এখানে হচ্ছে গিয়ে পুরুষ আর স্ত্রী লোকদের সংখ্যার অনুপাত আমরা বের করব। এটাও সেই লিঙ্ক আপ মেথড অ্যাপ্লাই করব। দেখো এদিকে যদি আমরা মেল ভাবি আর এদিকে যদি ফিমেল ভাবি, দেখো তোমার 1972 থেকে 82, তাহলে মেল হচ্ছে বেড়েছে কত না, হচ্ছে গিয়ে 10% বেড়েছে, প্লাস 10% হয়েছে। আর হচ্ছে কি ফিমেল বলেছে 6% হ্রাস হয়েছে, তাহলে -6% হয়েছে। কিন্তু মোটের উপর কি না, জনসংখ্যা একই হয়েছে, মানে মোটের উপর কোনো ইনক্রিজ হয়নি, তাহলে 0%। ব্যাস, এবার কোনো ডিফারেন্স বের করে, রেশিও বের করে, তাহলে মেল ফিমেলের রেশিও পেয়ে যাবে। তাহলে এইদিকে হচ্ছে গিয়ে তোমার 6 আর এদিকে হচ্ছে গিয়ে 10, তাহলে রেশিও যদি বের করো তাহলে হচ্ছে গিয়ে 3:5, ঠিক আছে। তাহলে মেল ফিমেলের রেশিও পেয়ে গেলাম কত না, হচ্ছে গিয়ে 3:5, মানে 5 3 8 ইউনিট। তাহলে 8 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত, 2000 জন ছিল জনসংখ্যা। এবার কি চেয়েছে, পুরুষদের সংখ্যা মানে হচ্ছে গিয়ে তোমার 3 ইউনিট, তাহলে 3 ইউনিট ইকুয়াল টু কত, ব্যাস সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, এখানে দেখো 3-র মাল্টিপল এটা হবে না অ্যান্সার, এইটা হতে পারে, এইটা হতে পারে, এইটাও হতে পারে না,
ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তাহলে কোনটা হবে, যেহেতু এলিমিনেট করতে পারছি না, তাহলে আমাদের ভাগ করতেই হবে। তাহলে এত ইন্টু 3 বাই হচ্ছে কি 8, 8 দিয়ে কাটাকাটি করো, এটা 8 2 16, 8 5 40, তাহলে 25 3 75, ঠিক আছে, মানে 750, মানে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 12। কী বলেছে? বলেছে এক ব্যক্তি 25 পয়সা ও 50 পয়সা মূল্যের 10 টাকার ডাক টিকিট কেনে। সে যদি মোট 28টি ডাক টিকিট ক্রয় করে তবে 25 পয়সা দামের ডাক টিকিটের সংখ্যা হলো। এটাও আমরা লিঙ্ক আপ বা মিক্সার অ্যালিগেশন মেথডে অ্যাপ্লাই করব। দেখো টোটাল হচ্ছে গিয়ে এদিকে আমি 25 পয়সার ডাক টিকিট আর এদিকে হচ্ছে 50 পয়সার ডাক টিকিট, এত মূল্যের 10 টাকার ডাক টিকিট কেনেন। এবার সে যদি মোট 28টি ডাক টিকিট কেনে, ঠিক আছে, এবার দেখো 28টা ডাক টিকিটের সে সবগুলোই যদি 25 পয়সার হয়, তাহলে 28টা ডাক টিকিটের ভ্যালু কত হবে? দেখো অ্যাকচুয়ালি তোমার 4টে 25 পয়সায় 1 টাকা হয়, তাহলে 28টা ডাক টিকিট 4 দিয়ে ভাগ করো, 4 7 28, তাহলে সে 7 টাকা, সবগুলো যদি 25 পয়সার ডাক টিকিট হতো তাহলে তার কাছে 7 টাকা থাকতো, 7 টাকা হতো, 7 টাকার ডাক টিকিট হতো। আর যদি সবগুলো 50 পয়সার ডাক টিকিট হয়, হ্যাঁ, তাহলে 28টা মানে দুটোতে হচ্ছে 1 টাকা হয়, তাহলে অ্যাকচুয়ালি তার কাছে 14 টাকার ডাক টিকিট হবে। যদি সে 50 পয়সার ডাক টিকিট সবগুলো হয় তার কাছে 28টা, তাহলে 14 টাকার ডাক টিকিট হবে, কিন্তু অ্যাকচুয়ালি তার কাছে আছে 10 টাকার ডাক টিকিট। ওকে, ব্যাস এইটাকে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, তাহলে 25 পয়সার আর 50 পয়সার ডাক টিকিটের সংখ্যার অনুপাত পেয়ে যাবে। তাহলে এদিকে হচ্ছে 4:, এদিকে 3, তাহলে হচ্ছে চেয়েছে কি 25 পয়সার ডাক টিকিটের সংখ্যা, তাহলে হচ্ছে 4 3 7 ইউনিট, 7 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 28, তাহলে হচ্ছে কি 25 পয়সা মানে হচ্ছে কি 4 ইউনিট, 4 ইউনিটের ভ্যালু কত? ব্যাস 7 × 4 করলে 28, তাহলে 4 × 4 মানে হচ্ছে গিয়ে তোমার 16টা, 25 পয়সা ডাক টিকিটের সংখ্যা 16টা, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13। কী বলেছে? বলেছি এবিসি একত্রে একটি কাজ 15 দিনে শেষ করে, ওই কাজটি বিসি একা একা করলে যথাক্রমে 30 দিন এবং 40 দিনে শেষ করে, এ কাজটি কত দিনে শেষ করবে? ওকে, এটা দেখো আমরা টাইম অ্যান্ড এফিসিয়েন্সি মেথড ইউজ করে করব। এ প্লাস বি প্লাস সি, তিনজনের টাইম কত না হচ্ছে গিয়ে 15 দিন লাগে। এবার শুধু বির টাইম লাগে কত না হচ্ছে 30 দিন, আর সির টাইম লাগে হচ্ছে গিয়ে তোমার 40 দিন। ওকে, তাহলে এদের এলসিএম বের করো। এদের এলসিএম দেখো 15 আর 30-এর মধ্যে 15কে বাদ দিয়ে দাও, 30-এর মধ্যে যেহেতু 15 আছে, তাহলে 30 আর 40-এর এলসিএম কত না 120, তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 120 ইউনিট। ঠিক আছে, তাহলে এ বি তিনজনের এফিসিয়েন্সি কত দাঁড়াবে? দেখো এবিসি 15 দিয়ে 120কে ভাগ করো, ঠিক আছে, 15 6 90, 15 7 105, 15 120, 15 120, তারপরে 30 4 ইউনিট আর হচ্ছে গিয়ে 3 ইউনিট। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে এদের টাইম হচ্ছে এত, আর এটা এফিসিয়েন্সি পেয়ে গেলাম। দেখো এ ওই কাজটি কত দিনে শেষ করবে। এবার তিনজনের হচ্ছে গিয়ে কি এফিসিয়েন্সি হচ্ছে 8 ইউনিট। ঠিক আছে, সেখানে বি এর এফিসিয়েন্সি 4 ইউনিট, মানে বি হচ্ছে দিনে 4 ইউনিট করতে পারে, আর সি হচ্ছে দিনে 3 ইউনিট করতে পারে। তাহলে দুজনে মিলে কত ইউনিট করে? 7 ইউনিট করে। এখানে দেখো এ বি সি তিনজনে মিলে 8 ইউনিট করে, তাহলে অ্যাকচুয়ালি এর এফিসিয়েন্সি কত? 8 - 7 মানে হচ্ছে 1 ইউনিট। তাহলে এর কাজ করতে টাইম কত লাগবে না টোটাল ওয়ার্ক হচ্ছে 120 ইউনিট, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট, ভাগ করলে 120 দিন লাগবে এর, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, আদারওয়াইজ আর একটা প্রসেস করতে পারো, যেটা বেসিক ওয়েতে ছোটোবেলায় আমরা শিখেছিলাম, যে দেখো তোমার এ হচ্ছে গিয়ে 1 × 15 তিনজনে মিলে, ঠিক আছে, সেখান থেকে তুমি 1 × 30 বাদ দিয়ে দাও, আর হচ্ছে গিয়ে 1 × 40 বাদ দিয়ে দাও। ঠিক আছে, বা এটা সিম্পলিফাই করার পরে যা হবে সেটাকে উল্টে দিলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, সেটা তোমরা করে নিও। এরপরে আসি কোশ্চেন নাম্বার 14। দেখো এটা যে একটা জিওমেট্রির কোশ্চেন। ঠিক আছে, আজকাল পিএসসি মানে অ্যারিথমেটিক বলে অনেক কিছুই দিচ্ছে, সেই জন্য আমি সব টাইপের কোশ্চেন নিয়ে এসেছি আর কি। দেখো এবিসি এর এবি এবং এসি বাহুর উপর ডিই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই প্যারালাল বিসি। তাহলে আমরা একটু ছবি আঁকি। এ বি সি যদি এরকম একটা ট্রায়াঙ্গেল হয়, এ বি সি, এবার এ বি আর হচ্ছে গিয়ে তোমার কি না হচ্ছে
এবি আর এসি মানে এইটা আর এইটা, এই দুটো বাহুর মধ্যে ডি আর ই বিন্দু আছে, ঠিক আছে। তারপরে বলেছে এডি ইজ টু ডিবি, এডি ইজ টু ডিবি 3:1। তাহলে আমরা এই রকম করে যদি এখানে ডি ভাবি, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 3:1। এবার ডিইটা হচ্ছে গিয়ে তোমার প্যারালাল বিসি, তাহলে এর প্যারালাল করে বিসি আঁকো, ব্যাস। এবারে কি বলেছে দেখো, বলেছে ইএ হচ্ছে 3.3, ইএ সরি এটা ই, হ্যাঁ সি লিখেছিলাম, সরি। তাহলে এটা ই বলছে ইএ হচ্ছে 3.3 সেন্টিমিটার, এত সেন্টিমিটার। তাহলে চেয়েছে এসি, তাহলে টোটাল দেখো এইটা, এই যে 3:1 আছে, তাহলে টোটাল এবি আর এসি এই যে এইটুকু রেশিও দেখো 3:1, তাহলে টোটাল হচ্ছে এসি এবিটা কত 4 ইউনিট। তাহলে 4 ইউনিটের মধ্যে দেখো এর সঙ্গে কম্পেয়ার করো, 3 ইউনিট মানে এইটা যদি হয়, তাহলে এই টোটালটা হচ্ছে গিয়ে তোমার 4 ইউনিট, ঠিক আছে। 3 ইউনিট মানে এইটা মানে 1.1 ইউনিট, তাহলে 4 ইউনিট মানে এসির ভ্যালুটা হবে গিয়ে তোমার 4.4 সেন্টিমিটার, মানে অপশান সি অ্যান্সার হবে। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 15। বলেছে একটি নির্বাচন কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? দেখো টোটাল আমাদের 100% ভোট, ঠিক আছে। এবারে মোট কেন্দ্র ভোটারদের 80% ভোট দিয়েছে, তাহলে এর মধ্যে 80% ভোট দিয়েছে, এই 80%-এরই 65% হচ্ছে নির্বাচিত ব্যক্তি পেয়েছে। তাহলে এত ইন্টু 65 বাই হচ্ছে গিয়ে 100, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 0 আর হচ্ছে গিয়ে এই 10, এইটা কাটার দরকার, এই 0 আর কাটবে না, জাস্ট গুণ করে 10 দিয়ে ভাগ করতে কিন্তু আমাদের সুবিধা, হ্যাঁ। তাহলে তোমার হচ্ছে গিয়ে কত হচ্ছে, এটা কাটলো একটা 0, তাহলে 8 দিয়ে গুণ করো, 8 5 40 0, 8 6 48 আর হচ্ছে 4, 8 4 12, তাহলে 12 হচ্ছে মানে 52। তাহলে 52 বাই হচ্ছে গিয়ে 10 মানে হচ্ছে গিয়ে তোমার 52% লোকটা ভোট পেয়েছে। সেটা কি 52% কার? টোটাল প্রদত্ত ভোটের। তাহলে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের প্রদত্ত ভোটের তো 65% ভোট পেয়েছিল, তাহলে তিনি মোট ভোটারের শতকরা কত ভোট পেয়েছেন? তাহলে মোট ভোটার হচ্ছে গিয়ে 100%, তাহলে 100%-এর হচ্ছে 52%, মানে হচ্ছে গিয়ে তোমার অপশান সি হলো অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 16। বলেছে একটি কারখানার মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়। বলেছে মেশিনের মূল্য 60,000 টাকা হলে 3 বছর পরে মূল্য কত হবে? যখন পরে মানে হচ্ছে কি ফরওয়ার্ড, একটা কথা মনে রাখবে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ডে গেলে 100টা নিচে, ঠিক আছে, ফরওয়ার্ডে গেলে 100টা নিচে হবে, আর ব্যাকওয়ার্ডে মানে পেছলে 3 বছর আগে 2 বছর আগে, তখন 100টা কী হবে মনে রাখবে উপরে। এই দুটো কথা মনে রাখো, ঠিক আছে। তাহলে 3 বছর পরে বলেছিল, তাহলে বর্তমান মূল্য হচ্ছে গিয়ে তোমার 60,000 টাকা। 3 বছর পরে তাহলে আমি কি বলেছি 100টা নিচে হবে। এবার দেখো প্রতি বছর সে 10% করে হ্রাস হয়, তাহলে উপরে হবে গিয়ে 90, ঠিক আছে। তাহলে এই 90/100 এটা 3টে গুণ হয়ে যাবে, ট্রিপল সিরিজ হবে, ঠিক আছে। 90/100, ব্যাস এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটা অ্যান্সার। ওকে, এবার প্রথমত দেখো 9 দ্বারা ডিভিজিবল হতে হবে, তাহলে ডিজিটাল সাম 0 হতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখি কোনটা ডিজিটাল সাম 0 হচ্ছে। বাকি 4 3 7 7 14, 4 কত 18, 18 মানে 8 1 9, এটা ডিজিটাল সাম 0 হচ্ছে, তাহলে এটা অ্যান্সার হতে পারে। তারপরে দেখো 7 3 10 4 14, 4 1 5, এইটার ডিজিটাল সাম হচ্ছে 5, তাহলে এইটা অ্যান্সার হতে পারে না। তারপরে দেখো 6 4 10 বা 6 3 9 নিয়ে নাও, 6 3 9 মানে 0 আর 4 4 8, তাহলে এইটারও ডিজিটাল সাম 8 হচ্ছে, তাহলে এইটা অ্যান্সার হতে পারে না। তারপরে দেখো তোমার 7 4 4 4 3 12 আর হচ্ছে গিয়ে 7 কত 7 2 9 19, দেখো এটারও ডিজিটাল সাম 1 হচ্ছে, তাহলে এইটাও অ্যান্সার হতে পারে না। তাহলে পড়ে থাকলে একটা, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, যখনই বড় বড় গুণ আসবে প্রথমে ডিজিটাল সাম মেথড বা হচ্ছে কি যদি 11 থাকে প্রোডাক্টের মধ্যে, তাহলে হচ্ছে কি সেখানে 11 দ্বারা ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এইগুলো আগে কাটবে, না হলে বসে বসে গুণ করে কাটাকাটি করতে অনেক সময় চলে যাবে। ওকে,
এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। কি বলেছে, মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার। টাওয়ারের উচ্চতা কত? দেখো এটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, ছোটোবেলায় আমরা করেছিলাম, হ্যাঁ, ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্স কোশ্চেন। তাহলে আমরা একটু যদি ছবি আঁকি সমকোণী ত্রিভুজ, এটা ধরো টাওয়ার, এটা হচ্ছে গিয়ে মাঠ, ঠিক আছে। বলেছে চূড়ার উন্নতি কোণ মানে হচ্ছে গিয়ে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে উন্নতি কোণ, এটা বলেছে 60 ডিগ্রি। আর বলেছে টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে গিয়ে 10 মিটার। ওকে, তাহলে আমাদের এইটুকু ডিস্টেন্স হচ্ছে গিয়ে 10 মিটার। আমাদের চেয়েছে কি টাওয়ারের উচ্চতা, ঠিক আছে। তাহলে টাওয়ারের উচ্চতাটা কত? হ্যাঁ, এবার দেখবে আমি জিওমেট্রি মানে ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার করাইনি, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথসে, সেখানে একটা শর্ট ট্রিক আছে। দেখো এটা আমরা বেসিক ওয়েতে কী করবো, এটা হচ্ছে কি tan 60 ডিগ্রির ভ্যালু, ঠিক আছে। তাহলে আমি এমনি বেসিক ওয়েতে আগে করাচ্ছি, তারপরে ওইটা করাচ্ছি। দেখো tan 60 ডিগ্রি ইকুয়াল টু আমাদের কি tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, এটা হচ্ছে গিয়ে লম্ব জানি না কত এক্স, বাই হচ্ছে গিয়ে ভূমি হচ্ছে গিয়ে 10, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা পেয়ে যাবো, tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 10√3, তাহলে হচ্ছে গিয়ে টাওয়ারের উচ্চতা হচ্ছে 10√3, মানে অপশান বি অ্যান্সার। ওকে, আচ্ছা এটা যেহেতু সিম্পল কোশ্চেন, তাহলে আমি আমি যে প্রসেসটা বলছিলাম সেটা আর বলছি না, সেটা অনেক বোঝার ব্যাপার আছে, ঠিক আছে। বড় অঙ্কের ক্ষেত্রে ওটা তখন করাবো। এখানে হচ্ছে জাস্ট সিম্পল লেভেলের কোশ্চেন আছে, tan থিটা সাইন থিটা এইসব ভ্যালুগুলো অ্যাপ্লাই করলেই চলে আসবে। ওকে, ওটা আর এখানে আমি বোঝাচ্ছি না। এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। বলেছি একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দৈর্ঘ্যে দুটি ব্রিজকে 25 সেকেন্ড 17 সেকেন্ডে অতিক্রম করেছে। ট্রেনটির দৈর্ঘ্য কত? ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো যখনই তোমার 210 মিটার বা 122 মিটার দৈর্ঘ্য ব্রিজ অতিক্রম করছে, তখন সেই ট্রেনের দৈর্ঘ্যও নিজের অতিক্রম করতে হচ্ছে। তাহলে দেখো দুটোর মধ্যেই এই যে টাইমটা, এই যে 25 সেকেন্ড, এই যে 17 সেকেন্ড, এই দুটোর মধ্যে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করারও সময় আছে। তাহলে আমরা যদি এটা থেকে এটা বাদ দিয়ে দিই, এই যে 25 থেকে 17 বাদ দিলে কত হচ্ছে তোমার হচ্ছে 5 3 8, এই যে 8 সেকেন্ড, তাহলে অ্যাকচুয়ালি 8 সেকেন্ডে কতটা অতিক্রম করছে বলো তো? 210 থেকে 122 বাদ দিয়ে দাও, যা হবে সেটা হচ্ছে কি 8 সেকেন্ডে অতিক্রম করছে, ঠিক আছে। তাহলে 8 সেকেন্ডে অতিক্রম করছে কতটা না, হচ্ছে গিয়ে 210 থেকে 122 বাদ দিলে কত হচ্ছে তোমার, এখানে 8 হচ্ছে, আর এখানে হচ্ছে গিয়ে আবার 8 হচ্ছে, আর এইখানে আর কিছু হচ্ছে না, ব্যাস। তাহলে এই 88 এত কি মিটার। এবার বলছে ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো একটাই ধরো 25 সেকেন্ডে টোটাল কতটা যায় বের করে নিই। তাহলে 25 সেকেন্ড 8 সেকেন্ডে যদি এতটা যায়, তাহলে 25 সেকেন্ডে কতটা যায় সেটা বের করতে পারবো। তাহলে এত ইন্টু 8, দেখো ইন্টু 11 করলে 88 হচ্ছে, তাহলে 25 ইন্টু 11 করো, তাহলে 11 করলে 11 5 55, 11 2 22, 23 24 25 26 27, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 275। মনে রাখবে 11 দ্বারা মাল্টিপ্ল করা যদি 2 ডিজিটের সংখ্যা হয়, তাহলে 11 দ্বারা মাল্টিপ্ল করা খুব সোজা। জাস্ট এই দুটো ডিজিটকে, এইটা দুই দিকে দুটো ডিজিট লিখে দেবে, মাঝখানে এই দুটোকে যোগ করে বসিয়ে দেবে, 5 2 7, দেখো মাঝখানে 7, দেখো 275 এসছে, ব্যাস। তাহলে এই 275 হচ্ছে 25 সেকেন্ডে গেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তুমি এখান থেকে 275 মিটার গেছে 25 সেকেন্ডে, মানে হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য যদি 210 হয়, তাহলে এখান থেকে তুমি 210 বাদ দিয়ে দাও, যা হবে সেটাই হচ্ছে গিয়ে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এখানে 5 আর এখানে হচ্ছে গিয়ে তোমার 6, তাহলে 65 মিটার হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে সে কোশ্চেন নাম্বার 19। দেখো এটাও একটা ট্রিগোনোমেট্রির কোশ্চেন এবং দেখেই অ্যান্সার বলে দেবে যে অপশান বি হবে অ্যান্সার। কি করে দেখো, পূরক কোণের কোশ্চেন এটা, ঠিক আছে। আমরা এরকম জানি না যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। এইখানে দেখো এটাকে তুমি সাইন 43 রাখো, এই 47কে যদি আমরা 90 - 30 করি, এই 47-এর জায়গায় কস 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি যদি আমরা লিখি, এবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি সাইন থিটা হয়, তাহলে আলটিমেটলি এইটা চলে গিয়ে অ্যাকচুয়ালি আবার একটা সাইন থিটা 43 ডিগ্রি চলে আসছে, মানে এটা সাইন স্কোয়ার 43 হয়ে গেল। সিমিলারলি এখানে কস 43টা রেখে এটাকে তুমি ওই সাইন 90 - 43 করে দাও,
তাহলে হচ্ছে গিয়া সেটা হচ্ছে গিয়ে আবার cos 43 হয়ে যাবে, তাহলে cos স্কোয়ার থিটা হয়ে যাবে, তাহলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 20 বলেছে একটি মিশ্রণে অ্যালকোহল এবং জলের অনুপাত 4:3, মিশ্রণটিতে 5 লিটার জল ঢাললে অনুপাত দাঁড়ায় 4:5, তাহলে প্রদত্ত মিশ্রণটিতে যে পরিমাণ অ্যালকোহল ছিল তা হলো। দেখো প্রথমে তোমার অ্যালকোহল ইজ টু ওয়াটার কত ছিল 4:3, পরে দেখো অ্যালকোহল ইজ টু ওয়াটার কত হয়েছে 4:5, ঠিক আছে। দেখো 5 মিটার জল ঢেলেছে, অ্যালকোহল দেখো এখানে 4 ইউনিট ছিল, এখানেও 4 ইউনিট আছে, শুধু জলটা বেড়েছে, তাহলে কত ইউনিট বেড়েছে 2 ইউনিট বেড়েছে, তাহলে এই 2 ইউনিটের ভ্যালু কত অ্যাকচুয়ালি 5 লিটার, তাহলে এই 2 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 5 লিটার। তোমার চেয়েছে কি দেখো বলেছে মিশ্রণটি, তাহলে প্রদত্ত মিশ্রণটি যে পরিমাণে অ্যালকোহল ছিল, অ্যালকোহল কত ছিল 4 ইউনিট ছিল, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত 2 ইউনিট যদি 5 হয় 4 ইউনিট হচ্ছে গিয়ে 10 লিটার, তাহলে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21 কি বলেছে দেখো বলেছে এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের 125%, তার বর্তমান বয়স হলো কত, ঠিক আছে। আচ্ছা এখানে এই 125%, এই 125%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত না হচ্ছে গিয়ে 5/4, কী করে হলো না দেখো 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু তোমরা জানো, যারা আমার পার্সেন্টেজের ক্লাস এখনও করোনি অবশ্যই করে নাও, ঠিক আছে, সেখানে দেখো এগুলো ডিসকাস করেছি আমি। 25%-এর ভ্যালু হচ্ছে কি 1/4, তাহলে 25-এরই 25, 5-এ 125, 5 গুণ, তাহলে 125%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে গিয়ে 5/4। এবার দেখো কি বলেছে, ভাষাটা ভালো করে পড়ো, বলেছে এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের 125%, মানে কি 10 বছর পূর্বের বয়স ছিল 4 ইউনিট, ঠিক আছে, বর্তমানে হয়েছে 5 ইউনিট, ঠিক আছে, তাহলে 1 ইউনিট বেড়েছে, তাহলে এই 1 ইউনিটের ভ্যালুই হচ্ছে গিয়ে তোমার কি 10 ইয়ার্স, ঠিক আছে। তাহলে কি বলেছিল বর্তমান বয়স মানে 5 ইউনিটের ভ্যালু কত, ব্যাস সেটাই হবে অ্যান্সার। 5 ইউনিট মানে হচ্ছে কি 50 বছর, বর্তমান বয়স 50 বছর, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22, দেখো এটা হচ্ছে কি তোমার ভেদ চ্যাপ্টারের কোশ্চেন, ঠিক আছে, এটা খুব ইজি কোশ্চেন, বাট অনেকে জানো না, যেহেতু যারা জানো না তারা দেখে নাও কীভাবে করতে হবে। প্রথমে দেখো এক্স ভ্যারাইজ অ্যাচ ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু আমরা এইটা ভ্যারাইজার সাইন তোলার জন্য আমরা একটা কে ধরে নেব, তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই, ব্যাস। এবার যখন বলেছে ওয়াই ইকুয়াল টু 18 তখন এক্স ইকুয়াল টু 2, তাহলে এক্স ইকুয়াল টু 2 বসিয়ে দাও, এক্স ইকুয়াল টু 2, ওয়াই বলেছে 8, তাহলে কে ইন্টু 8, তাহলে আমরা এখানে যদি কাটাকাটি করি সেখান থেকে কে এর ভ্যালু পেয়ে যাব, তাহলে কে ইকুয়াল টু কত পাচ্ছি 1/4, তাহলে আমরা ইকুয়েশনটা কি দাঁড়ালো এক্স ইকুয়াল টু 1/4 ইন্টু ওয়াই, ব্যাস। এইটা হচ্ছে গিয়ে ট্রান্সফর্ম হয়ে আমরা কে এর একটা আননোন রাশি ছিল, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে সেই কে এর ভ্যালু বের করে নিলাম 1/4। এবার বলেছে ওয়াই ইকুয়াল টু 16 হলে এক্স এর ভ্যালু কত, তাহলে তুমি এখানে ওয়াই এর জায়গায় 16 বসিয়ে দাও, সরি এটা ওয়াই, হ্যাঁ একটু ভুল হয়ে গেছে, এটা হচ্ছে ওয়াই, তাহলে হচ্ছে গিয়ে ওয়াইয়ের জায়গায় তুমি 16 বসিয়ে দাও, তাহলে 1/4 ইন্টু 16 মানে হচ্ছে গিয়ে 4, 4-এ 16, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 4, তাহলে যখন ওয়াই 16 তখন এক্সের ভ্যালু 4, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 23, এটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা হচ্ছে গিয়ে তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের কোশ্চেন। দ্বিঘাত সমীকরণটা একটু নিয়মটা বলি এখানে, যখন বীজ দুটি সমান হলে তার কন্ডিশনটা কি তোমাকে জানতে হবে, ঠিক আছে। দেখো যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, এই বীজটা এই দ্বিঘাত সমীকরণে যদি বীজ দুটো সমান হয় বা রুট দুটো সমান হয়, তাহলে আমাদের একটা ফর্মুলা আছে কি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এইটার সঙ্গে তুমি এইটা কম্পেয়ার করে এ বি সি পেয়ে যাবে, তারপরে এখানে বসিয়ে দিয়ে ইকুয়াল টু 0 করলে কে এর ভ্যালুটা পেয়ে যাবে। ওকে, তাহলে আমরা যদি কম্পেয়ার করি দেখো, তাহলে বি ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত 6k, দেখো এখানে বি এক্স না, তাহলে 6k এক্স, তাহলে বির ভ্যালু হচ্ছে গিয়ে 6k, তাহলে 6k স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু দেখো এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সঙ্গে যেটা আছে, এক্স স্কোয়ারের সঙ্গে 4 আছে, তাহলে 4, সি দেখো তোমার কনস্ট্যান্ট টার্মটা প্লাস 9, এখানে প্লাস সি, তাহলে সি মানে হচ্ছে গিয়ে তোমার 9, ব্যাস এটা ইকুয়াল টু 0 করো, কে এর ভ্যালু পেয়ে যাবে। দেখো 4 আর 9 36, আর এখানে 6 স্কোয়ার করলে 36 কমন নিয়ে নাও, তাহলে
তো অ্যাকচুয়ালি কে স্কোয়ার ইকুয়াল টু তোমার থাকবে কত 4, তাহলে কে ইকুয়াল টু হচ্ছে +-2 অ্যান্সার, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24। কী বলেছে দেখো, বলেছে যদি অরুণের আঁকা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হয় তবে ওই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান কত। ঠিক আছে, এখানে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা মনে রাখো যে আর্ক লেন্থ বা বৃত্তচাপের দৈর্ঘ্য যদি এক্স হয় ইকুয়াল টু কি না 2πr ইন্টু থিটা, যেটা হচ্ছে কি কেন্দ্রে যে বৃত্তচাপটা যে অ্যাঙ্গেলটা করেছে সেটা থিটা বাই হচ্ছে 360 ডিগ্রি। ওকে, ব্যাস এটা ফর্মুলা বসিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 5.5 বা এটাকে আমি 55/110 করে নিলাম, ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু হচ্ছে গিয়ে আর মানে হচ্ছে গিয়ে তোমার 7 সেন্টিমিটার বলেছিল ইন্টু থিটা বাই হচ্ছে 360 ডিগ্রি। আচ্ছা, এই 360 ডিগ্রিকে আমরা 2π করে নিতে পারি বা পরে করব। আচ্ছা 2π এখনই করে নিচ্ছি, ঠিক আছে, কারণ বৃত্তীয় মানে চেয়েছে যেহেতু। তাহলে এবারে কাটাকাটি করো, এই 7 গেল, এই 2 গেল, তারপরে 11 2 22, 11 5 55, 5 2 10, তাহলে আলটিমেটলি থিটা ইকুয়াল টু কত পাচ্ছ π/4। ওকে, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। একটি স্কুলে 660 জন ছাত্রছাত্রী ছিল এবং ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে 13:9। কিছুদিন পর 30 জন নতুন ছাত্রী যোগ দেয় এবং কিছু ছাত্র ওই স্কুল ছেড়ে অন্যত্র চলে যায়। তার ফলে ছাত্রছাত্রীর নতুন সংখ্যার অনুপাত হয় 6:5। তাহলে কতজন ছাত্র ওই স্কুল ছেড়ে চলে যায়? একটু কোশ্চেনটা বড় আছে, কিছু করার নেই। দেখো টোটাল হচ্ছে 660 জন প্রথমে ছিল, সেটা হচ্ছে গিয়ে 13:9 অনুপাতে ছাত্রছাত্রী, তাহলে হচ্ছে গিয়ে 9 3 12 22 ইউনিট, তাহলে টোটাল 22 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 660 ছিল। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 22 3 তাহলে 30, তাহলে হচ্ছে গিয়ে তোমার ইয়ে ছিল কত, মানে হচ্ছে গিয়ে ছাত্র মানে বয় ছিল টোটাল হচ্ছে গিয়ে তোমার 13 ইউনিট, 13 3 39 390, আর গার্লস ছিল হচ্ছে গিয়ে 9 ইউনিট, 9 3 27 270। ঠিক আছে, 270 জন। এবার কিছুদিন পর নতুন 30 জন ছাত্রী যোগ দিল, ঠিক আছে, সেখানে হচ্ছে গিয়ে পরে ছাত্রছাত্রীর অনুপাত এইটা হয়। ঠিক আছে, তাহলে আমরা কতজন ছাত্র ছেড়ে চলে গেছিলো সেটা তো আমরা জানি না, তাহলে 390 - x করো, বাই হচ্ছে গিয়ে ছাত্রী দেখো আরও 30 জন যোগ দিয়েছিল, তাহলে 270 + 30 মানে নিচে হচ্ছে গিয়ে 300 ইকুয়াল টু হচ্ছে 6/5। ব্যাস এটা থেকে সিম্পলিফাই করে এক্সের ভ্যালু বের করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, 5 6 30 60, তাহলে দেখো 6 36 360, তাহলে এক্সের ভ্যালু অ্যাকচুয়ালি কত হবে 360 থেকে 390 মানে 30 জন, তাহলে 30 জন ছাত্র স্কুল ছেড়ে চলে গেছিলো, মানে অপশান সি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।